শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন, সমুচিত আমরা জবাব দিব। এবার চাঁদা আব্বাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে, কারণ আছে, আমরা এটা দেখবো। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, কেস কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন, এটা ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তি। গত ১.৫ দশকে এই দলটির ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটলে তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যেত। তারেক জিয়াকে নিয়ে আন্তর্জাতিক সমীকরণ, হিসাব নিকাশ স্পষ্ট। অনেকটা ফাঁস হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। সার কথা একটা যে তারেক রহমানের দিন শেষ। জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। তারা বক্তব্য দেয় নেতারা, উনার বক্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামনে যারা বসে আছে তারা ওই নেতাকে নিয়ে কি ভাবতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ক্লিক করেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক, দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তারেক জিয়াকে নিয়ে আন্তর্জাতিক সমীকরণ, হিসাব নিকাশ স্পষ্ট। অনেকটা ফাঁস হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। সার কথা একটা যে তারেক রহমানের দিন শেষ। বিএনপি তারেক রহমানের দিন শেষ। বিএনপি জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একদম উড়ে গেছে। দর্শক, টাইম ম্যাগাজিন একটা বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে তারেক রহমানের ছবি সহ ৩,০০০+ শব্দের বিরাট প্রতিবেদন, নানান বিষয় উঠে এসেছে। এই প্রতিবেদনের যে তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে এবং যে শিরোনাম, যে বক্তব্য, যে কন্টেন্ট, তার সরল তাৎপর্য এটাই যে তারেক রহমানের দিন শেষ। তারেক রহমান এক হতাশ এবং ব্যর্থ নেতা। বিএনপি লোকের অবশ্যই বুঝতে পারছেন অনেকে যে টাইম ম্যাগাজিন কি, এটা কেন এটা করেছে, এটার তাৎপর্য কি, এটার ইম্প্যাক্ট কি বোঝাতে চেয়েছে। দর্শক, টাইম ম্যাগাজিন এটা ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড একটা ম্যাগাজিন। বিশ্ব রাজনীতির অনেক সমীকরণের সাথে সম্পর্কিত ম্যাগাজিন। বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর এই টাইম ম্যাগাজিন। বিশ্ব রাজনীতি অনেক গতি প্রকৃতি এই টাইম ম্যাগাজিনের মাধ্যমে আমরা জানতে পারি, ফুটে ওঠে। এই টাইম ম্যাগাজিন অনেক কিছু প্রেডিক্ট করতে পারেন, অনেক আলামত আমাদেরকে বুঝিয়ে দেন। বাংলাদেশ নিয়েও বিশেষ করে টাইম ম্যাগাজিনের যে প্রচ্ছদ, এটার একটা আলাদা রেপুটেশন আছে। মোদীকে নিয়ে, মোদী ক্ষমতায় আসার আগে কি বার্তা দিয়েছিল, অথবা কংগ্রেসের যে ভরাডুবির আগে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের গুরুত্ব, শেখ হাসিনার পতনের আগেও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বা কি বলা হয়েছে কি, এগুলো অনেক আলোচনা নানান সময় আমরা করেছি, আমরা সেটা যাচ্ছি। আমরা এখানে স্পেসিফিক তারেক রহমানকে নিয়ে আলোচনা করবো। দর্শক, টাইম ম্যাগাজিন যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হেভিওয়েট একটা নন স্টেট অ্যাক্টর, আমি এখানে কোনো ম্যাগাজিন ট্যাগাজিন বলতে চাই না। অতএব তারা নানান বিষয়ে একাডেমিক স্টাইল কথা বলবে, কিন্তু তার মধ্যে এমন কিছু ঢুকে যায়, ওইটি হচ্ছে রাজনীতির সামনির্যাস এবং হিসাব নিকাশ। তো প্রথমে আসেন, এই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের ভিতরের লেখা অনেকেই পড়ে না। সবকিছু বোঝানো, ৩,০০০ ওয়ার্ডে লেখা বোঝানো, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপ একটা বার্তা। এখানে নিউজ পেপার বা ম্যাগাজিন, এটার একটা তাৎপর্য আপনাকে বুঝতে হবে। আমরা স্টুডেন্টদেরকে এভাবে বোঝাতাম, এগুলো এই যে ম্যাস কমিউনিকেশন জার্নালিজম বা এই রিলেটেড কোর্স, এটা শুধু সরাসরি এমসিজি না, এটা বিভিন্ন ডিপার্টমেন্টে জার্নালিজমের কোর্স রয়েছে। আমি যখন স্টুডেন্টদের বোঝাতাম, একটা উদাহরণ দিতাম প্রায়। সাপোজ একজন ব্যক্তি ঢাকা থেকে গ্রামে গেছে ট্রেনে, তার বাবা মারা গেছে, বাবা অসুস্থ, তাকে দেখতে গিয়েছে। এখন দেখা টাকা শেষ করে গ্রাম থেকে আবার শহরের চাকরিতে ফিরবে। বাড়ি থেকে বের হয়েছে, হেঁটে ট্রেন লাইনের কাছাকাছি এসেছে, প্রতিমধ্যে তার বাবা মারা গেল। এখন ওই সন্তানকে, এখন তো তোমার মোবাইলের যুগ, ওই সন্তানকে খবরটা পৌঁছে দিতে হবে, তোমার বাবা মারা গেছে, তুমি ঢাকা যেও না, তখন খবর শেষ করে যাও। এখন বাড়ি থেকে কেউ দৌড় দিয়ে যাবে। আপনারা জানেন, যখন মোবাইল ফোনের যুগ ছিল না, বা মোবাইল ফোন এভাবে মানুষের হাতে ছিল না, খুব রেয়ার ছিল, তখন কেউ মারা গেলে বা কোনো সংবাদ পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে অন্য কোনো ভাবে দূর দূরান্তে যেয়ে তারপরে দিতে হতো। তো এখানে ওই সন্তানকে খবর দিতে হবে যে তোমার বাবা মারা গেছে। খবর দেওয়ার জন্য কেউ যাবে, কিন্তু সে তো ট্রেন লাইনের কাছাকাছি চলে গেছে, ট্রেনে উঠেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, ওই সময়টাতে কাছাকাছি একজনে গিয়েছে। কারণ কোনো রকম একটু ট্রেনের জানালা থেকে দেখেছে যে ওই সন্তান যাচ্ছে বা ট্রেন আস্তে 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 চলছে। এখন যে খবর দিতে গিয়েছে, সে কি বিস্তারিত বলবে যে তোমার বাবা হঠাৎ শ্বাসকষ্ট হয়েছিল, তারপর সে মুখে পানি দিচ্ছিল, তারপরে আসছিল এই সেই এক পর্যায়ে চোখ আস্তে 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 বুঝতেছিল, আমরা পালস চেক করতেছিলাম, অন্যদিকে ভিলেজ ডক্টরের খবর দিচ্ছিলাম, কিন্তু একটা পর্যায়ে তার পালস একদম নাই হয়ে যায়, সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম কি বলবে? তাই এরকম বলতে বলতে ট্রেন তো শেরপুর থেকে ময়মনসিংহ চলে যাবে।
এই জন্য একদম জিস্ট পয়েন্ট তাকে বুঝতে হবে, বলতে হবে, খবরটা দিতে হবে যে কোনো রকম চলন্ত ট্রেনে যেন জাস্ট মূল পয়েন্ট তোমার বাবা নেই, মারা গেছে, বাবা নেই, ওটাও পুরো যে মারা গেছে, আর কে মারা গেছে ওটা চেহারা দেখে সাউন্ড শুনে সে বুঝতে পারবে, সে নেমে ধরে। মূল পয়েন্টটা মানে মানুষ হচ্ছে ধাবমান, দৌড়ায়, ট্রেনের মধ্যে দৌড়ায়, আপনাকে তাকে দৌড়ানোর অবস্থায় তার মূল নিউজটা আপনাকে খাওয়াতে হবে। এটাই নিউজ পেপারের উদ্দেশ্য। এই যে পত্রিকা যারা পড়েন, আমরা যারা পড়ি, জীবনের ব্যস্ততার কারণে আমাদেরকে অনেক পত্রিকা পড়তে হয়, তারপরে অনেক শিরোনাম আমরা পড়ি না, মানে অনেক এড়িয়ে যাই। শিরোনাম দেখে আকর্ষণীয় মনে হলে ওইটার মধ্যে একটু ঢুকি, অথবা শিরোনাম দেখে যদি মেসেজ বুঝি, ভিতরে পড়ার কোনো দরকারই থাকে না। এটাই দুনিয়া, এটাই নিউজ পেপার। এবং টাইম ম্যাগাজিন এই কাজটাই করেছে। টাইম বাংলাদেশের কতজন মানুষ অথবা আন্তর্জাতিক নাগরিক, বাংলাদেশের সিটিজেন, যুক্তরাষ্ট্র, ইউএস, ইউরোপে পড়াশোনা করে বিভিন্ন জন যারা আছে, তারা কি করবে? তার কতজন আছে যে এটা আমরা তো দেখেছি ইউরোপের আমাদের বন্ধু বান্ধব কত শ্রেণী পেশার মানুষ এই টাইম ম্যাগাজিনে কি লিখেছে এটা সব তারা পড়বে, এই সময় তাদের নাই। অনেকে যা শিরোনাম পড়বে, অনেকে যা প্রচ্ছদের ছবি দেখবে, এর চাইতে বেশি কিছু না। এখন তারেক রহমানের যে ছবিটা দিয়েছে এইটি হচ্ছে আসল খেলা। তার প্রচ্ছদে তারেক রহমানের ছবি, এক হতাশ এবং ব্যর্থ নেতা, মলিন মুখ, বসে আছেন কপাল ঘোচানো। তো এই ছবি থেকে বোঝানো হয়েছে এক ব্যর্থ নেতা, এর মধ্যে কোনো কনফিডেন্স নাই, এর মাধ্যমে যেটা সম্ভব নয়, এর ভবিষ্যৎ অন্ধকার। ছবিটা আপনি দেখেন, আপনার মনের মধ্যে কি আসবে? যে দাঁড়ির নিচে হাত দিয়ে বসে আছে, কপাল ঘোচানো, মানে পারলেন না। এইটি টাইম ম্যাগাজিন এই বার্তায় দিয়েছে আন্তর্জাতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করে। তারেক রহমান পারলেন না, তারেক ব্যর্থ। যদি এখানে ছবিটা দিতে এরকম যে তারেক রহমান হাসি খুশি, হাসি মাখা অথবা হাত জাগানো একটা ছবি, যেমন শেখ হাসিনা 24-এও আবার ক্ষমতা আসার আগে শেখ হাসিনা হাসি খুশি হাত জাগানো একটা ছবি দিয়েছে, যে জনগণকে শুভেচ্ছা দেয়, প্রাইম মিনিস্টার। এরকম একটা ছবি দিলে ওইটার ইঙ্গিত থাকতো যে না, তারেক রহমান ইজ আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার, বাট নট। হতাশ, মিলাদ ফেরত মুফতি হতাশ, এটি টাইম ম্যাগাজিনের বক্তব্যের সার কথা। এবং টাইম ম্যাগাজিন তাদের কন্টেন্টের ভিতরে তারেক রহমানকে খাম্বা হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে আপনি চিন্তা করেন যে তারেক রহমান কি খাম্বা, তারেক এটা ইন্টারন্যাশনালি এখন প্রতিষ্ঠিত হচ্ছে। এবং তারেক রহমান হাওয়া ভবন কেলেঙ্কারি সবকিছু সামনে আসবে, এগুলো ধামাচাপা থাকবে, আপনারা দেখতে পারেন, বোর্ডে লাগানো কিছু দেখবেন। এবং এখানে রাজপুত্র, প্রিন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা আরেকটা খোঁচা যে তারেক রহমান কি ব্যর্থ নেতা কিন্তু রাজার ছেলে। অর্থাৎ ওভারঅল তারেক রহমানের ভবিষ্যৎ কি, এটা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ এবং ভিতরে যে একটা ইঙ্গিত থেকে বোঝা যায় যে তারেক রহমানের দিন শেষ। সাবটাইটেল আছে, আগে শুনেন, শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে। শুনেন। हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं, इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए आते ही नारा भी बदल गया, न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। तो ये जो टेक्निक चल रही है, अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है, बांग्लादेश हमको बिखेरना नहीं है। इसका कारण क्या है? जितने घुसपैठिए हमारे पास आए हैं, इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई। শুনেছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিয়েছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111 এর রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে, 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না, বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে। শোনেন আর একবার। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নতুন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। শুনেছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, বারবার শোনা ভালো। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিয়ার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71, আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন।
এটাও জানে, দেশ চালাইতে পারবে না এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো, জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগি বইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবুন না, ঘোড়া আসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে, কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপির শাসনে? বাংলা ভাই কেন হইলো? র্যাব সৃষ্টি কে করছে? বিএনপি তো। এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আয় না, শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশে স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য, আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না, মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপি ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশে জয় চাই না? জয় বাংলা সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো স্লোগান? জয় বাংলা সবার, যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশে জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমি, আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফিরে ভারত করে দিচ্ছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনিছেন? মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের। এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইতরামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ। এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিকশাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে, শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগে এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিতে 80 টাকা, বিএনপির পোলাবেন না এখন 100 টাকা। তাই নির্বাচন এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয়, হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে তো। যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা। তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুজনেই চালায়, আওয়ামী লীগের চালায় আর বিএনপি, এই দুজনেই মারুক কারুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরা এই দুজনেই চায়। হয়তো 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিবে। এই শুনেছেন? দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিকশাওয়ালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। কেমন আছেন কাসেম সাহেব? ভালো আছেন? দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আওয়ামী লীগের আমাদের ওয়ার্ক করতেছি, লোকরা তিনি ভোট করেছিলেন। আমরা তো ভাই 8টা মামলা মগন জেলখানি বাইরে হয়ে আসলাম, মগন ছবি থাক তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি, আমি সেটা একটু দেখেন। আমি দেখতেছি, আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে, ভালো চিন্তা করেন না। এটা এখন 1 মাসের ব্যাপার, আমি কথা বলতেছি, তারপর সব ব্যাপারেই দেখতেছি আমি কথা। শেরপুর 3 আসন ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শ্রীবর্দী উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অর্থাৎ বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন। নির্দিষ্ট সময় দেওয়া ছিল। জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল,
তিনি তার লোকজন নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন। এটি তো স্বাভাবিক। কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, সামনে চেয়ার ফাঁকা আছে, আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে আপনাকে আর যাই হোক মানুষ বলা চলে না, অসভ্য, ইতর, বর্বর বলা চলে। আর জামাত ইসলাম, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তিক দল হচ্ছে জামাত ইসলাম। সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল, তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল 3টায় দেয়া থাকে, যে 3টায় শুরু হবে, 3টা মানে 3টা এক নয়, 3টা, এবং সেটা যদি ঝড়, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো যাই হোক, ওই 3টার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে। তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনে চেয়ারে বসেছে। অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম, তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। তারা সামনে জায়গা না পেয়ে জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে। প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র, দা, কুড়াল, রামদা ইত্যাদি নিয়ে, হাসুয়া, এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে জামাতের প্রায় 30 জনের মতো আহত করে। তার আগে, এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন, বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি পোস্ট দেন যে বাদলকে যেখানে পাবো সেখানে দেখা মাত্র জবাই করবো। বাদল হচ্ছে নুরুজ্জামান বাদল, জামাতের এমপি প্রার্থী, ওই শেরপুর 3 আসনের। এই উদ্দেশ্য নিয়েই মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা সেই অস্ত্রশস্ত্র নিয়েই তারা সেখানে গিয়েছিল। বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায়। রেজাউল করিমকে উপর্যুপরি তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এক পর্যায়ে তাকে জবাই করে হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যান। এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ 200 জনের মতো আহত। এর ভিতরে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে, এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে? বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে, শেখ হাসিনা যেরকম দীর্ঘদিন ধরে হত্যা, গুম, খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, সে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে, এত উন্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করলো তারা হত্যা দিয়ে। এবং 2026। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।